বোনের বিয়েতে অতিথি হয়ে এসে নিজেকে সেই বোনের হবু স্বামীর নামে কবুল পড়তে হচ্ছে তেকে। চোখের পলকে ঘটে গেল সব। তের সৎ বোন জেমিন বিয়ের ঠিক আগ মুহূর্তে নিজের প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। সে সিরকুটে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিয়ে করবে না। এদিকে তের বাবা, যিনি একজন নামকরা বিজনেসম্যান, আজ নিজের মার সম্মান ধুলোয় মিশে যাওয়ার ভয়ে ভীত হয়ে যে মেয়েকে তিনি সারা জীবন লোকচক্ষুর আড়ালে রেখেছেন, নিজের সন্তান হিসেবে সমাজ ও পরিবারের কাছে অস্বীকার করেছেন, আজ নিজের মুখ রক্ষা করতেই সেই তেকে তিনি নিজের ঢাল হিসাবে ব্যবহার করেছেন। তের সাথে যার বিয়ে হয়েছে তিনি কোনো সাধারণ পুরুষ নন, তিনি বর্তমান বাংলাদেশের প্রভাবশালী তরুণ প্রেসিডেন্ট। লোকমুখে যার নামের পাশে কেবল একটি বিশ্লেষণ জুড়ে দেওয়া হয়, স্বৈরাচার। বিয়ের আসরে বসে তে কিছুতেই সমীকরণ মেলাতে পারছে না। তার সৎ বোন জেমিন এত হ্যান্ডসাম একজন পুরুষ, তার উপর স্বয়ং দেশের প্রেসিডেন্টকে পেয়েও কেন হাতছাড়া করলো? কি এমন আছে ওই প্রেমিকের মধ্যে যার জন্য সবকিছু তুচ্ছ করে পালালো? হয়তো একেই ভালোবাসা বলে। অবশ্য তে সব হারাম ভালোবাসা বিশ্বাসী নয়। তে তার পরিবারের সাথে থাকে না, সে সম্পূর্ণ আলাদা থাকে। আজ এসেছিল কেবলই সৌজন্য রক্ষা করতে। ভেবেছিল বিয়ে পড়ানো শেষ হলেই চলে যাবে। গত রাতে ঠিকমতো ঘুম হয়নি, বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দেবে, কিন্তু কে জানতো এক ফোঁটা ঘুমের বদলে তার জীবনের ঘুম সারা জীবনের জন্য হারাম হতে চলেছে। বাবা তাকে খুব বেশি কিছু বলেনি, শুধু পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে বলেছেন। তিনি বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তার জন্মের সময় তার মা আত্মহত্যা করেন। জন্মের পর তার বাবাই তাকে বড় করেছেন, তবে বড় করেছেন বলতে শুধু টাকা পয়সা আর ঐশ্বর্য দিয়ে। বাবা হিসাবে তিনি তার পাশে কখনোই ছিলেন না। তের খালামণি তেকে বড় করেছে, আর সব খরচ তার বাবা দিয়েছে। তে যে বিখ্যাত বিজনেসম্যান মিন ইয়ংগির মেয়ে, সেটাও কে জানে না। এবার বুঝে নিন বাবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। ওনার করা দয়াগুলোর হিসাব চুকাতেই বিয়েতে রাজি হয়েছে। এদিকে জাংকুক আগে তেকে দেখেনি, বোরকা পরা অবস্থায় ছিল, চোখ মুখ ঢাকা। জাংকুকের মা, বোন আর চাচি তাকে দেখেছেন আর দেখার পর বিয়েতে সম্মতি দিয়েছেন। জাংকুক হয়তো বিয়েতে রাজি ছিল না, কেবল সম্মান বাঁচাতে আর সমালোচনা এড়াতেই বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরা। বাসার ঘরে বসে তে এসবই ভাবছিল। ফুল দিয়ে সাজানো ঘর, চারদিকে জাংকুক আর জেমিন লেখা ফ্রেম, ক্যান্ডেল, কত কিছু, যাদের জন্য এত আয়োজন, অথচ তাদের মিলনই হলো না। মাঝখান দিয়ে ভাগ্য তেকে এই নিন্দার সংসারে ফেললো। নিন্দা বলছি কারণ জাংকুকের পরিবারে কেউ খুশি নন তেকে বৌমা হিসেবে পেয়ে। জাংকুক আসার সময় তের সাথে এক গাড়িতে আসেনি, সে আলাদা গাড়িতে গার্ড সহ চলে গেছে। কোথায় নাকি জরুরি কাজ পড়েছে। কাজ তো থাকবেই, স্বাভাবিক, প্রেসিডেন্ট মানুষ বলে কথা। তে দেয়ালে লাগানো জাংকুক আর জেমিনের বিয়ে ঠিক হওয়ার দিনের ছবির দিকে তাকায়। ঠিক এমন সময় কেউ পিছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, এই ছবিটা ছুঁড়ে মারো, বিশ্বাসঘাতকদের আমার ঘরের দেয়ালে জায়গা নেই। দরজা খোলা ছিল, যার জন্য জাংকুক কখন এসেছে তে টের পায়নি। তবে এখন জাংকুকের গলার স্বর শুনে কিছুটা থমকে যায় সে। জীবনে প্রথম কোনো পুরুষের সামনাসামনি হবে আজ, শুধু নামে আর দায়িত্বে। বাবা নামক মানুষটার সামনে ছাড়া নিজের বুঝ হওয়ার পর থেকে কোনো পুরুষের মুখোমুখি নিজেকে সম্পূর্ণ না ঢেকে হয়নি, আজ এই প্রথম হতে হবে। তে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে জাংকুকের দিকে তাকায়, যথেষ্ট কনফিডেন্ট নিজের মধ্যে টেনে ধরে সে। সে যে আতঙ্কিত, সে যে ভয় পাচ্ছে তা জাংকুককে বুঝতে দেওয়া যাবে না। তে স্বাভাবিকভাবেই বলে উঠল, আমি আসলে খুলতে চাই না, ছবিটা ভালোই লাগছে, আপনার যদি মর্জি হয় খুলতে পারেন। তের কথা শুনে জাংকুক তার দিকে এগিয়ে আসে। তে জাংকুককে এগিয়ে আসতে দেখে সতর্ক হয়ে 2 কদম পাশে সরে যায়। জাংকুক রুমের এক কোণ থেকে ডাস্টবিন নিয়ে দেয়ালে ছবি লাগানো জেমিন আর তার নামে যত যা কিছু আছে সব ডাস্টবিনে ফেলে দেয়। আর সে এগুলো করেছে বেশ শান্তভাবে। তে বেশ অবাক, সে ভেবেছিল হয়তো জাংকুক রাগ দেখাবে। জাংকুক সেগুলো ডাস্টবিনে ফেলে আসতে তে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা একটা প্রশ্ন করব, কিছু মনে না করলে? যে করো। তুমি করে বলেছি, কারণ এখন তুমি মানে আমার তুমি আর কি। এমন অদ্ভুত কথা শুনে তে মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা সমস্যা নেই, বলুন। আমার প্রশ্নটা হলো, প্রথমত আমার মতো একটা অচেনা মেয়েকে আপনি বিয়ে করলেন, আর যার সাথে বিয়ে হলো সে পালিয়ে গেল, আপনার কি রাগ হচ্ছে না? জাংকুক তেয়ের কথায় মুচকে এসে বলে ওঠে, এমন তুচ্ছ বিষয়ে রাগ করা কি আমার সাথে যায়? একটা দেশের দায়িত্বে আছি আমি, আর ঘরের এমন তুচ্ছ বিষয়ে রাগ করলে আমার কি হবে তুমিই বলো। দেখে তো বুদ্ধিমতী মনে হচ্ছে, বিষয়টা তুচ্ছ মনে হচ্ছে আপনার কাছে? জাংকুক এর দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে ওঠে, তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমি তোমাদের চাল ধরতে পারিনি মনে হয়? বিয়ে তো তোমাকে দেওয়ার কথা ছিল আমার কাছে, মাঝখানে তোমার বোনকে দেখানো, তার পালিয়ে যাওয়া, সবই তো তোমাদের নাটক। তুমি তোমার বাবার অবৈধ সন্তান,
তোমাকে নিজের মেয়ে বলে ধুমধামে বিয়ে দিতে পারবে না, তাই এই খেলাটা খেলেছে যখন ভালোই হয়েছে, কিন্তু মনে রেখো বিয়ে যতই হোক বউ কখনোই হতে পারবে না। আমি জীবন জাঙ্কুক এমন বেইমান নারীকে নিজের স্ত্রী হিসাবে কখনোই স্বীকৃতি দেব না। তো এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কি বলা উচিত এখন? এসব কি বলছে জাঙ্কুক? সে কিভাবে বোঝাবে? এসবের কিছুই সে জানে না। তে অনেকক্ষণ চুপ থেকে ফিকে হেসে জাঙ্কুককে বলে ওঠে, আমার ইমান নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি এসবের কিছুই জানতাম না। বাবার সাথে এসব নিয়ে কথা হয়নি। দাওয়াত পেয়েছিলাম, এসেছিলাম দোষ কাটাতে এসে দোষী সাব্যস্ত হয়ে যাব ভাবিনি। আপনার যদি মনে হয় আপনার ধারণা সঠিক, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি ডিভোর্স দিলে আমি চিরতরে মুক্তি পাই বাবা নামক মানুষটার থেকেও। এর কথায় কোনো প্রত্যুত্তর করে না জাঙ্কুক, বরং সে অন্য কথা বলে ওঠে, তুমি চাইলে সোফায় থাকতে পারো, কিন্তু আমার বিছানায় তোমার জায়গা হবে না। কেউ এর বিপরীতে কোনো প্রতিবাদ করে না, মুখ ফুটে একটি টু শব্দও করে না। নীরবে মেনে নিয়ে আলাদা একটা ব্ল্যাঙ্কেট হাতে চুপচাপ সোফায় শুয়ে পড়ে। সব যন্ত্রণা কষ্ট এক পাশে রেখে নিদ্রায় ডুব দেয়। পরের দিন সকালবেলা হাতে একটা গাঢ় নীল রঙের দামি শাড়ি আর কিছু গহনা নিয়ে জাঙ্কুকের মা ধীর পায়ে ছেলের ঘরের দিকে এগিয়ে আসেন। এখন জাঙ্কুক ঘরে নেই, সম্ভবত সকালেই কোথাও বেরিয়ে গেছে। বিশাল ঘরের এক কোণে রাখা সোফায় গুটিসুটি হয়ে বসে আছে তে। এরই মধ্যে জাঙ্কুকের মা এসে তের হাতে সেগুলো ধরিয়ে দিয়ে যায়। তে বিছানায় রাখা শাড়ি, চুড়ি আর গহনাগুলোর দিকে তাকায়। এসব সাজসজ্জা তার একদমই পছন্দ নয়, বরং এক ধরনের অস্বস্তি কাজ করছে এগুলো দেখে। কিন্তু উপায় নেই। পেটিকোট আর ব্লাউজটা কোনো মতে গায়ে চড়ালো বিপ্রতিবাদে শাড়ি নিয়ে। জীবনেও সে শাড়ি পরেনি, নিয়ম কানুনও জানে না। আগত ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল অন করে সে। ভিডিও নির্দেশনায় আপ্রাণ চেষ্টা করছে। শাড়িটা কোমরে প্যাঁচানোর, আঁচলটা মেঝের উপর লুটিপুটি খাচ্ছে তার। আয়নার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে সে শাড়ি কোমরে প্যাঁচাতে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে কোনো নখ ছাড়াই দরজা ঠেলে রুমে প্রবেশ করে জাঙ্কুক। ভিতরে পা রাখতেই তার পায়ের গতি থেমে যায়, চোখ আটকে যায় সামনের দৃশ্যে। গাঢ় নীল রঙের পেটিকোট আর ব্লাউজ পরিহিত তে আয়নার সামনে দাঁড়িয়ে। গায়ে শাড়ি জড়ানো নেই। তে ধপধপে ফর্সা মেয়াধীন পেট আর পিঠ স্পষ্ট হয়ে উঠেছে জাঙ্কুকের চোখে। এত কাছে দাঁড়িয়ে থাকায় নাভির পাশের ছোট্ট কালো তিলটাও তার নজর এড়ায় না। এই জাঙ্কুকে দেখে জমে যায়। সাথে সাথে মেঝের উপর থেকে আঁচলটা তুলে কোনো মতে গায়ে জড়িয়ে আর্তনাদ করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার সব দেখে নিল। আল্লাহ তুমি এনার স্মৃতিশক্তি কেড়ে নাও। তের চিৎকারে জাঙ্কুকে যেন ঘোর থেকে ফিরে আসে। ঝট করে উল্টো ঘুরে দাঁড়িয়ে সেও বিড়বিড় করে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, এ তুমি কি দেখালে আমায়? ছি ছি। জাঙ্কুকের পায়ের তলা কাঁপছে। ইস, এটা তার দেখা উচিত হয়নি। সে তো ভেবেছিল তে হয়তো ঘরে নেই, নিচে আছে। ওদিকে তীর লজ্জায় আর সংকোচে মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা। তার হাত পা ঠকঠক করে কাঁপছে। মনের ভিতরে অজানা ভয় দানা বাঁধছে। জাঙ্কুককে তাকে ডিভোর্স দেবে? যদি দেয় তাহলে তো তীর আসল মহরমের হক নষ্ট হয়ে গেল। জাঙ্কুক তো তাকে এভাবে খোলামেলা অবস্থা দেখে ফেললো। তীর প্রচন্ড ডিপ্রেশনে পড়ে যায়। মনটা আনচান করছে তার। কোনো মতে শাড়িটা জড়িয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। মনে মনে দোয়া করছে যাতে জাঙ্কুকের সামনে পড়তে না হয়। কিন্তু রুম থেকে বের হতেই দেখে জাঙ্কুক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। ভাগ্যিস টাওয়াল পরে নয়, টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়েছে। দেখে জাঙ্কুক এদিক ওদিক তাকাতে শুরু করে। কি লজ্জা! এখন সে কিভাবে তের দিকে তাকাবে? তেও লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দুজনের হৃদস্পন্দনই শোনা যাচ্ছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে জাঙ্কুক জোরে একটা অস্বস্তিকর শ্বাস ছেড়ে নিজেকে সামনে বলে উঠল, লিসেন, এটা একটা মিস্টেক ছিল। আমাদের এটা ভুলে যাওয়া উচিত। তে আমতামতা করে বলে ওঠে, জি ঠিক আছে, তবে এরপর থেকে নক করবেন, এভাবে কোট করে প্রবেশ করবেন না। জাঙ্কুকও মাথা নেড়ে সায় দেয়, তুমিও দরজাটা লক করে রেখো। কথাটা বলে জাঙ্কুক দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু দরজার চৌকাঠে গিয়ে তার পা থেমে যায়। মন মানছে না। একটিবার তেকে দেখার প্রবল ইচ্ছে তাকে পিছু টানে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে জাঙ্কুক পিছনে ঘুরে তেকে দেখে। নীল রঙের শাড়িতে তেকে আজ নীল পরীর মতো লাগছে। ইস, এমন একজন সুন্দর মানুষ ঘরে রেখে কিভাবে জাঙ্কুক নিজের দৃষ্টিকে সংযত রাখবে? জাঙ্কুককে নিজের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে তে ফুরুকুসকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে তাকানোতে জাঙ্কুকের ধ্যান ভাঙে। অপ্রস্তুত হয়ে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। তার ভীষণ তাড়া আছে। নাস্তা করে রেডি হয়ে প্রেস মিটিংয়ে ছুটতে হবে। এসব রোমান্টিকতার মজা থাকলে চলবে না। অতঃপর জাঙ্কুক তার কাজে চলে যায়।
সারাদিনের হাড় ভাঙা খাটুনি আর তার সাথে উপরে পাওনা হিসাবে জনগণের এক গাদা গালাগাল সব মিলিয়ে এক আকাশ বিষণ্ণতা কাঁধে নিয়ে বাড়িতে ফিরে জাঙ্কুক ভেবেছিল বাড়ির চৌকাঠে পা দিলেই বুঝি একটু স্বস্তি মিলবে, কিন্তু হায়, ঘরে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে যায় আর একটা নাটক। মা আর চাচি জাঙ্কুককে দেখা মাত্রই তার বউকে নিয়ে নালিশের পাহাড় শুরু করে দিল। জাঙ্কুক সব অভিযোগ নীরবে হজম করে রুমে আসে। উদ্দেশ্য থেকে জিজ্ঞাসা করা, কেন সে এমন করছে, কি কারণে অহেতুকে যন্ত্রণা সৃষ্টি করছে। এসব ভাবতে ভাবতে সে ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকে দেখে তে নেই। জাঙ্কুক তার হাতের কোটটা বিছানায় রেখে ওয়াশরুমের দিকে তাকায়, না সেখানেও নেই। ওয়াশরুমের দরজার বাইরে থেকে লক করা, তাহলে বোধহয় বারান্দায় আছে। এই ভেবে জাঙ্কুক বারান্দার দিকে পা বাড়ায়। এই বারান্দার ফ্লোরে বসে আছে, টেবিলে রাখা ল্যাপটপ বাংলাদেশ কানেক্টেডে লগ ইন করার প্রাণপণ চেষ্টা করছে। ল্যাপটপের পাশে তার আইডি কার্ড পড়ে আছে। আর সকালে তের খালামণি তার আগের বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে গেছে, তাই ল্যাপটপ আর আইডি কার্ড এখন তার হাতে। নিজের কাজের জন্য একটা সোশ্যাল মিডিয়া খুব প্রয়োজন, কিন্তু ফেসবুক বা টিকটক বর্তমানে ব্যান থাকায় বাধ্য হয়ে জাঙ্কুকের টিমের তৈরি করা এই সাইটে লগ ইন করার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পারছে না। একবার ব্যর্থ হয়েতে নিজের মনে বিড়বিড় করে বলতে শুরু করলো, এই প্রেসিডেন্ট একটা আস্ত বলদ, এসব বন্ধ করার কি খুব প্রয়োজন ছিল? মানুষ এখন লগ ইন করতে পারছে না, সবার কত সমস্যা হচ্ছে, এগুলো কি তার মাথায় আসে না? সারাক্ষণ প্যাঁচার মতো মুখ বানিয়ে রাখে আর কাজকর্ম করে গাধার মতো। আরে ভাই, এখন আমাদের মতো মানুষের কি হবে? এটা তো লগ ইনই হচ্ছে না। ধুর, চলে যাবো এই দেশ ছেড়ে, একটা কিডনি বিক্রি করে হলেও চলে যাব। বিরক্তিতে সব ছেড়ে তে যেই না উঠে দাঁড়ায়, অমনি তার হুঁশ উড়ে যায়। এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় সে। যার ব্যাপারে এতক্ষণ এত কিছু বলছিল, সেই মানুষটি তার ঠিক পেছনে দাঁড়িয়ে জাঙ্কুককে দেখে তে আমতামতে করে বলে ওঠে, আপনি? জাঙ্কুক তের কথার কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। একদম কাছে এসে তের দুই বাহু নিজের দু শক্ত হাতে চেপে ধরে। তে বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ, পুরুষের ছোঁয়া কেমন হয়, এই মুহূর্তে সে হাড়ে হাড়ে টের পায়। হাত পা অবশ হয়ে আসছে, মুখ থেকে টু শব্দ বের করার সাধ্য নেই তার। জাঙ্কুক তেকে শক্ত করে ধরে এক পাশে সরিয়ে দেয় এবং নিজের ল্যাপটপের সামনে বসে পড়ে। এরপর দ্রুত বাংলাদেশ কানেক্টেডে সঠিকভাবে লগ ইন করে দেয়। তে এখনো সে আগের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাজ শেষে জাঙ্কুক উঠে দাঁড়ায়, তের মুখের দিকে তাকিয়ে বলে, ভালোভাবে নিজে করতে পারো না, আর কিছু হলে সরকারের দোষ। তো দোষ তো সরকারেরই, সে আবার নিয়ম কানুন চালু না করলে তো এত কিছু হয় না। জাঙ্কুক ঠান্ডা গলায় শোধায়, সরকার তো বলেছে, কি জন্য, কেন এসব করলো? সব তো নথিপত্রে লিখেও দিয়েছে, তুমি কি সেটা পড়নি? তে আসলে কিছুই পড়েনি, কিন্তু এখন পড়েনি বলে তো অপমান হবে, তাই আমতা করে বলে, পড়েছি তো, তা বললাম আর কি। আমি তো প্রেসিডেন্টকে বলেছি, আপনি কেন খেপে যাচ্ছেন? আপনাকে কিন্তু আমি ঘরের ভিতর প্রেসিডেন্ট মানি না, তাই প্রেসিডেন্ট হিসাবে কোনো কথা বলবেন না। আমি তোমাকে প্রেসিডেন্ট হিসাবে কোনো কথা বলেছি? প্রশ্নটা তের দিকে ছুড়ে জাঙ্কুক বারান্দার এক কোণে রাখা সোফাটা আশ্রয় পড়ে। শরীরে বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট নেই, নিজের সমস্ত ভার সে সঁপে দেয় সোফার গদিতে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সে মাথাটা এলিয়ে দেয় পেছনের কুশনে। তিনি তার প্রশ্নের উত্তরে কিছু একটা বলতে গিয়েও থমকে যায়। শব্দগুলো গলার কাছে গলা পাকিয়ে ওঠে, কারণ তার দৃষ্টি এখন স্থির হয়ে আছে জাঙ্কুকের উপর। লোকটা কি ভীষণ ক্লান্ত, সারাদিনের অমানসিক ধকলে শরীরটা মনে হচ্ছে আর বইতে পারছে না, একদম নেতিয়ে পড়েছে। শার্টের হাতাটা কনে পর্যন্ত গুটানো, বুকের উপরের কয়েকটা বোতাম খোলা, সেখান দিয়ে দেখা যাচ্ছে ওর ক্লান্ত বুকটা কেমন ঘন ঘন ওঠানামা করছে। এই মুহূর্তে ভালোভাবে বিধ্বস্ত জাঙ্কুককে দেখে তের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। তার মনে হয় দিন শেষে পুরুষ মানুষের এমন নিঃস্ব, ক্লান্ত আর বিধ্বস্ত চেহারার চেয়ে বোধহয় কষ্টদায়ক কোনো দৃশ্য পৃথিবীতে নেই। দেখে ওইভাবে করুণ চোখে পলকহীন তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? জাঙ্কুকের প্রশ্নে তের হুঁশ ফিরে কিছুটা অপ্রস্তুত হয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলেছে, না কিছু না। এবার জাঙ্কুক দেখে জিজ্ঞাসা করে উঠলো, তুমি ঘর থেকে বের হওনি কেন? তোমার বিরুদ্ধে অভিযোগ কেন শুনলাম? শোনো মেয়ে, তোমাকে বিয়ে করেছি বাবার সাথে আর সম্মান বাঁচাতে, এখন আবার তোমার নামে কোনো অভিযোগ আমি নিতে পারবো না। জাঙ্কুকের কথাগুলো শুনে তে একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে। কোথায় বের হব? কেউ তো আমার দাম দেয় না, আমি তো যেচে বলিনি আমাকে বিয়ে করুন। এখন আপনার পরিবারের মানুষ আমার সাথে এমন আচরণ করে যেন মনে হয় আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আপনার মা আমাকে বলেছেন আমার মা নাকি আমার বাবার সম্পত্তির লোভে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার মিস্ট্রেস হয়েছেন, অথচ আমি আমার বাবার প্রথম সন্তান। এইসব শুনে জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারে তার মায়ের ভুল ছিল,
কিছুক্ষণ নীরবতা পালন করে বসা থেকে উঠে দাঁড়ায় জাংকুক। অতঃপর দেখে শান্ত গলায় বলে ওঠে, আমার মায়ের বলাটা ঠিক হয়নি আমি জানি, কিন্তু আমার মা এত কিছু জানেন না। তোমার বাবা সবাইকে এটাই বলেছেন, আর আমার মা সেটাই বিশ্বাস করেছেন। আমি অবৈধ সন্তান নই। আমার মা চরিত্রহীন ছিলেন না। বিশ্বাস করবেন আমার এই কথাটা? জাংকুক কিছুক্ষণ মৌন থাকে, অতঃপর ধীর গলায় বলে, করলাম। এইটুকু বলে জাংকুক দ্রুত রুমে চলে আসে। রুমে এসে কোনো দিক না তাকিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার ছেড়ে পানির নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। গোসল শেষে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে দেখে তে রুমে রাখা টেবিলের উপর খাবার সাজাচ্ছে। তেকে খাবার রাখতে দেখে জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করে, তুমি খাবার কেন আনলে? আমি খেতে গিয়েছিলাম। খাওয়ার শেষে আপনার মা বললেন আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই এলাম। জাংকুক আর কোনো উত্তর না দিয়ে চেয়ারে বসে পড়ে। জাংকুককে খেতে দেখে মনে মনে ভাবে বিছানায় রাখা জাংকুকের কোটটা ওয়াশিং মেশিনে দিয়ে আসবে। এতটুকু ভেবে সে সরল মনে জাংকুকের কোটে হাত বাড়ায়। কোট স্পর্শ করতে জাংকুক এক প্রকার থমকে ওঠে। এই, আমার জিনিসে হাত দেবে না। স্ত্রী হওয়ার চেষ্টা একদম করো না। জাংকুকের আচমকা ধমকটা চাবুকের মতো আশ্রে পড়ে এর আত্মসম্মানে। মুহূর্তে লজ্জায় আর অপমানে কান দুটো গরম হয়ে ওঠে তার। ছি, এভাবে কেউ ধমক দেয়? তবে লজ্জাটা মুহূর্তে রাগে পরিণত হয়। হাতের কাছে জাংকুকের কোটটা সেটা সজোরে ছুঁড়ে মারে আবারও বিছানায়। ছুঁড়ে মেরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকা জাংকুকের দিকে। অতঃপর এক রাশে ঝাঁজ নিয়ে কড়া গলা বলে ওঠে, এত খরচ কেন আপনি? কেন সবসময় এমন করে কথা বলেন? দেব না হাত, আমি একদম দেব না। আর আপনার মতো একটা পান্ডার স্থির হয়ে থাকার কোনো শখ নেই। কথাগুলো একদমই বলে হন হন করে সোফার দিকে এগিয়ে যাইতে ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে ধপ করে শুয়ে পড়ে সোফায়। তের এমন তরক তরক কথা আর আচমকা আক্রমণাত্মক আচরণে জাংকুক প্রথমে ভাবাচাকা খেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে সে। তারপর কপালে হাত ঘষে বিড়বিড় করে, সারাটা দিন জনগণের গালি খেয়ে ঘরে ফিরলাম একটু শান্তির জন্য, আর এখানে এসে শুনতে হচ্ছে আমি নাকি পান্ডা। যাক বাবা, রিল্যাক্স জাংকুক, রিল্যাক্স। একটু শান্ত হয়ে নিজের মনে আবার স্বীকার করে নেয়, আসলে ধমকটা বোধহয় একটু বেশি জোরে দিয়ে ফেলেছি। ওদিকে সোফায় শুয়ে চোখ বুজে ফেলেতে বুক চিরে বেরিয়ে সেটা ভাই দীর্ঘশ্বাস। অভিমান আর অসহায়ত্ব নিয়ে মনে মনে সে নিজেকে সঁপে দেয় উপরওয়ালার হাতে। তোমার হাতে সবকিছু আল্লাহ। তুমি চাইলেই আমার এই এলোমেলো জীবনটা সুন্দর করতে পারো। তোমার দয়াতে তা সম্ভব। খাওয়া শেষ করে নিজেই খাবার ট্রেটা তুলে নিয়ে জাংকুক ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে কিচেনে গিয়ে ট্রেটা রেখে আসে। দেশের প্রেসিডেন্ট সে, অথচ তার জীবনযাপনে কোনো বিলাসিতার ছোঁয়া নেই। সবকিছুই ভীষণ পরিমিত, ছিমছাম। এই বিশাল বাড়িতে কাজের লোক হাতে গোনা মাত্র দুই একজন। জাংকুক আবার রুমে ঢুকে এক নজর সোফার দিকে তাকায়। তের পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়ি দেওয়া। দৃশ্যটা দেখে জাংকুকের ভুরু কুঁচকে যায়। মনে মনে ভাবে নিশ্চয়ই ভেতরে ভেতরে ফোন ঘাটছে, তাই এভাবে চোরের মতো লুকিয়ে আছে। এই ভেবে জাংকুক রুমের মেইন লাইটটা অফ করে দিয়ে আবছা অন্ধকারে বিছানায় উঠতে উঠতে গলার স্বর চড়া করে বলে, শোনো, এই ঘরে থাকতে হলে এত রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি করা যাবে না। কড়া নিষেধ কিন্তু দিয়ে দিলাম। জাংকুকের কথাটা শুনে এই কথাটা মুখের উপর থেকে এক ঝটকা সরিয়ে দেয়। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে বলে, চোখ কি 17টা সঙ্গে নিয়ে চলেন নাকি আপনি? না দেখি সব বুঝে ফেলেন। চোখ 17টা হোক আর 18টা, যা বছর আমি বুঝেছি। ফোন রেখে দাও। এখন এত রাতে ফোন চালানোর কোনো প্রয়োজন নেই। আজ তো আমি ফোন চালাচ্ছি না। খামাখাতে কথা বলছেন কেন? তের গলায় আত্মবিশ্বাস দেখে জাংকুক পাশ ফিরে ভালো করে তাকায়। আবছা হলে খেয়াল করে দেখে সত্যি তো মেয়েটার হাতে কোনো ফোন নেই। সে শুধু শুয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আরপর মনে মনে জিভ কেটে ভাবে, ইস, বারবার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাচ্ছে। এই মেয়ের কবলে পড়ে হুটহাট কিছু না দেখে বলে যাওয়াটা ঠিক হয়নি। লজ্জা থাকতে আর কোনো কথা বাড়ায় না সে। ধীরে ধীরে চোখ বুঝে নেয়। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মনে মনে বলে, আল্লাহ ভালো জানেন আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে। সকালবেলা যখন ঘড়ির কাঁটা 8টার কোটোয়, তে তখন সোফার কোণে বসে আছে পিরিয়ডের ব্যথায়। জাংকুক ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিল যে এখন বাড়ি ফিরেনি। তে ঘর থেকে বের হচ্ছে না। যেখানে কেউ তাকে মূল্য দেয় না সেখানে সে কোথায় যাবে? তাদের সাথে গায়ে পড়ে কেন কথা বলবে? এসব বউ শাশুড়ির নাটক যে বাংলায় মানায়, বাস্তবে নয়। সে তো কাউকে তিল মারতে পারে না, তাই চুপচাপ বসে আছে। যা হবে দেখা যাবে। এর মানে এ নয় যে তে বিনয়ী নয়। তে যথেষ্ট বিনয়ী, তবে তাদের সাথে যারা তার সাথে বিনয়ী। তে পেটে খিদা সাথে অসহ্য ব্যথা নিয়ে ছিম মেরে বসে থাকে সোফার এক কোণে। তে বসে আছে। কিছু সময় পার হওয়ার পর ঘরে প্রবেশ করে তার শাশুড়ি। তেও স্বাচ্ছন্দ্যে উঠে দাঁড়ায়। জেন বলে উঠল, এই যে তুমি তো নতুন বউ হিসেবে আছো, অথচ কোনো প্রকার দায়িত্ব পালন করছো না। আমাদের বাড়ির বউরা কিন্তু এমন না, তারা রান্না বান্না সামলায়, স্বামীও সামলায়। যাও, আর সকালে নাস্তাটা তুমি বানাও। তুই তো ঠিক মতো হাঁটতেও পারছি না, নাস্তা কিভাবে তৈরি করবে সে? তারপর কোনো প্রকার কথা না বলে
চুপচাপ চলে যায় তার শাশুড়ির সাথে। তে অসহ্য ব্যথাটা বয়ে নিয়ে নাস্তা তৈরি করতে থাকে। রান্না শেষ করতে করতে 9টা বেজে যায়। তের হাঁটার মতো শক্তি নেই, বড্ড ক্লান্ত লাগছে তার। তবুও কোনো মতে সে ডাইনিং টেবিলে খাবারগুলো গুছিয়ে রাখে। পরিবারের সবাই সেখানে বসে আছে। জাঙ্কুক মুখ তুলে একবার তের দিকে তাকায়। ইস, পুরো ফর্সা মুখটা লালচে হয়ে গেছে রান্নার কবলে পড়ে। জাঙ্কুক এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মন চায় তাকাতে, কিন্তু সবার সামনে এভাবে তাকালে মান সম্মান থাকবে বলে মনে হয় না। তে কিচেনের দিকে পা বাড়ায় বাকিগুলো আনতে। তখনই তার শাশুড়ি কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে বলেন, আর নিয়ে আসতে হবে না, যাও গিয়ে চোখ মুখ ধুয়ে আসো, পুরো মুখ লাল হয়ে গেছে। তাই মাথা নাড়িয়ে রুমে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই পেছন থেকে শুনতে পায়, আজ রাতের দুপুরে রান্না কিন্তু তোমাকেই করতে হবে, আমার জন্য আরেকবার বলতে না হয়। তের পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আবারও সামনে ঘুরে হাঁটতে শুরু করে। এমন খোঁচা মারা কথা তের একদম পছন্দ না। যা পছন্দ নয় তার মুখোমুখি বারংবার তার করতে হচ্ছে। দীর্ঘ শ্বাস ছাড়া ব্যতীত আর কিছু করার নেই। এটা শ্বশুর বাড়ি, এখানে মানিয়ে নিতে হবে। তে ঘরে এসে সোফায় বসে ক্লান্ত শরীর এলিয়ে দেয়। ইতস্ততা, অপমান, লজ্জা, সংকোচ, অস্বস্তি সব রোগে আক্রান্ত হয়ে গেছে একসাথে সে। এইদিকে নাস্তা শেষ করে জাঙ্কুক ঘরের দিকে আসে। রেডি হয়ে কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো ঘরের দরজার সামনে এসে জাঙ্কুকের পা থেমে যায়। আড়াল থেকে দেখতে পায় তের ছটফটানি, পেটের নিচে দু হাত চেপে ওঠে, তো আবারও বসে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তের কার্যকলাপ লক্ষ্য করে জাঙ্কুক। লক্ষ্য করে বুঝতে পারে তের পেন হচ্ছে। ও ভীষণ প্যানিক করছে। জাঙ্কুক ঘরে ঢুকতে চেয়েও ঢোকে না। দ্রুত পায়ে নিচে লিভিং রুমে এসে তার মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মা, আজ দুপুরে না হয় তুমি রান্নাটা করে নিও প্লিজ। যে ছেলের মুখে এমন কথা শুনে রুক্ষ গলায় বলে উঠল, কেন? আমি করব কেন? এক জীবন তো আমিই করলাম, এখন ছেলেকে বিয়ে করেছি, এখন তো ছেলের বউ রান্না করার কথা, আমি কি জন্য করব? বিয়ের একদিন না হতেই বউয়ের আচরণ নিচে চলে গেছিস। জাঙ্কুক পড়ে যায় বিব্রতিকর পরিস্থিতিতে। জাঙ্কুক কিভাবে বোঝাবে তার মাকে বুঝতে পারছে না। তারপর লজ্জা সংকোচ কাটিয়ে বলে উঠল, মা, তের পিরিয়ড হয়েছে অ্যান্ড ওর অনেক পেন হচ্ছে। ও আমাকে সেটা বলেনি। আমি ঘরে প্রবেশ করার সময় আড়াল থেকে দেখলাম। তুমি তো বোঝই আমার থেকে ভালো, সেজন্য বললাম একটু ছাড় দাও না তাকে। আজ অতঃপর যিনি গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না। জাঙ্কুক একটা প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে ঘরের দিকে চলে যায়। ঘরের সামনে এসে শুকনো কাশি দিতে দিতে ঘরে প্রবেশ করে, যাতে তিনি নিজেকে সামনে নেয়। তে জাঙ্কুককে দেখে সোফায় বসে থাকে চুপচাপ, একদম স্থবির হয়ে। জাঙ্কুক তের দিকে তাকায়, তেও তার দিকে তাকায়। চোখাচোখি হতেই আবার দুজন চোখ নামিয়ে নেয়। জাঙ্কুক বেডের দিকে এগিয়ে এসে বেডসাইড ক্যাবিনেটের উপর থেকে পানির বোতল হাতে নিয়ে এমন একটা ভান করে যেন সে পানি খাবে। আর তেকে বলে ওঠে, শোনো তে, আজ তোমায় রান্না করতে হবে না। আমি কি আপনাকে বলেছি যে রান্না করতে পারবো না? এখন উনি ভাববেন আমি মনে হয় আপনাকে বলেছি এটা বলতে। তোমার তো পেন হচ্ছে, তাহলে কিভাবে রান্না করবে? তাই আমি না করে দিয়েছি। খুব ভালো করেছেন। আপনার পা দুটো দিন আমি সালাম করব। দেশের পণ্ডিতি করতে করতে এখন আমার বেলাও করছেন। এখন যদি আমাকে এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা শুনতে হয় তাহলে দেখবেন আমি আপনার পণ্ডিতি কিভাবে বের করি। জাঙ্কুক তের কথা শুনে হালকা রেগে যায়। এই জগতে কারো ভালো করতে নেই, ভালো করতে গিয়েও খারাপের তকমা লেগে যায়। অকৃতজ্ঞ মেয়ে, তোমার জন্য আমি লজ্জা শরম ঘিরে মায়ের কাছে গিয়ে বললাম তোমার সমস্যার কথা। আমি তো কৃতজ্ঞ, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। যদি কেউ আমায় কিছু বলে এ নিয়ে, তাহলে আসল কৃতজ্ঞতা আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। কেউ কিছু বলবে না, বললে বলিও তুমি অসুস্থ, তুমি রান্না করবে কিভাবে? আর বলো আমার কথা, আমি রান্না করতে না করেছি। এত শুকনো প্রেম আপনি আমার জন্য ঢালবেন না বলে দিলাম। আপনি হঠাৎ এত ভালো ব্যবহার কি জন্য করছেন? দেখো, আমি তোমার ভালোটা বোঝার ট্রাই করেছি, এর উপর আর কিছুই নাই। এই বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। তে চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, না, লোকটা অতটাও খারাপ না যতটা সে ভেবেছিল। বিকেলের দিকে শুরু হয় জাঙ্কুকের চাচাতো বোনকে নিয়ে তাণ্ডব সোশ্যাল মিডিয়াতে। কারণ সে উশৃঙ্খল পোশাক পরেছিল, যেটা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। জাঙ্কুকের আগে গটগট করতে করতে চলে যায় তার চাচাতো বোনের কাছে। জাঙ্কুকের মান সম্মান এই মেয়ের জন্য ধুলে মিশে যাচ্ছে। সে লিজাকে শাসিয়ে লিজাকে শাস্তি দেবে, এমন সময় তে এসে সামনে দাঁড়ায়। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ তের হাত নিজের মুঠোয় নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করে জোরপূর্বক। তে জাঙ্কুকের সঙ্গে যেতে চায় না, কিন্তু জাঙ্কুকের হাতে টান তাকে যেতেই হয়। জাঙ্কুক যাওয়ার আগে গার্ডের বলে যায়, ওর শাস্তি না হওয়া পর্যন্ত ওকে ছাড় দিও না। এইটুকু বলে জাঙ্কুক তেকে নিয়ে রুমে প্রবেশ করে। তে কিছু বলতে পারছে না, আর মন চাইছে না সঙ্গে যেতে। জাঙ্কুক রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে তের কাছে যেতে আসে।
তুমি কেন মাঝখানে আসলেতে? দ্বিতীয়বার এমন হলে শাস্তি একটাও মাটিতে পড়বে না। তুমি আমার স্ত্রী, তুমি আমার দায়িত্ব আর কাজের মধ্যে এসো না। জাংকুক এই কথাটা আরো একবার বলেছিল, এখন ফির বলল। তে জাংকুকের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আমাকে সত্যি স্ত্রী মানেন? বারবার স্ত্রী বলছেন কেন? হঠাৎ এমন প্রশ্নে জাংকুক থতমত খেয়ে যায়। এই মেয়েটা তাকে সবসময় লজ্জায় ফেলে দেয়। জাংকুক তেয়ের কোনো কথার উত্তর দিতে পারে না, কিছুটা ইতস্ততা নিয়ে বলে ওঠে, আমি বাইরে যাচ্ছি, আজ রাতে বাড়ি ফিরবো না। একা ঘুমাতে না পারলে বাড়ির কাউকে নিয়ে ঘুমিও। এটা বলে জাংকুক ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। তে হতাশ হয়ে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। লোকটা এমন কেন? একটা প্রশ্ন করলে সঠিক উত্তরের তলব মেলে না। রাত তখন 12টা বাজে। তে আগে ডিনার সেরে একা রুমে বসে আছে। ঘুম কেন জানি চোখে ধরা দেওয়ার নামই নিচ্ছে না। আজ তের চোখে নিদ্রা চলে গিয়েছে, মনে হয় বেড়াতে। জাংকুক যেহেতু আসবে না আর ঘরেও সে একা, তাই একাকিত্ব কাটাতে তে সিদ্ধান্ত নেয় যে সে একটু সাজবে, শাড়ি পরবে, চুড়ি পরবে, মানে সুন্দর করে সাজা যাকে বলে। সে উঠে একখানা পিওর জর্জেট কালো বেনারসি পরে, অধৈর্য বলে লাল লিপস্টিক দেয়, কাজল টেনে দেয় চোখে, কপালে কালো একটা টিপ। এতটুকু সেজে তে নিজের উপর থেকে নিজের চোখ সরাতে পারে না। ভীষণ সুন্দর লাগছে তাকে এই রূপে। আয়নার সামনে বসে মুস্কি হেসে নিজের হাতে চুরি করতে থাকে। তখনই দরজা ফট করে খুলে ঘরে প্রবেশ করে জাংকুক। আজ তার আসার কথা ছিল না, তফাতি কাজ শেষ হয়ে যাওয়ায় বাড়ি ফিরল। ঘরে পা রেখে সে তবদা খেয়েছে। কালো শাড়িতে এই হালকা সাজে তেকে চোখে ধরেছে বারবার। জাংকুক এবং ধরপড় করছে। তার মনে প্রশ্ন জাগে, এই মেয়ে এত রাতে সেজেছে কেন? মেরে ফেলবে তো জাংকুককে নিজের মোহে আটকিয়ে। তে আয়নায় জাংকুককে দেখে লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায়। জাংকুক তো বলেছে সে বাড়ি ফিরবে না, তাহলে এখন এখানে কি করছে? তে মাথা নিচু করে বসে থাকে। তির করে কাঁপতে শুরু করে তার শরীর। জাংকুক ধীর পায়ে আয়নার পাশে এসে দাঁড়ায়। তেকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে ওঠে, তোমাকে সুন্দর লাগছে তে। আমি কি জানতে পারি এত রাতে এত সুন্দর করে সাজার কারণ? তে ইতস্ততা নিয়ে বলে ওঠে, না এমনি ভালো লাগছিল না, তাই সেজেছি। আপনি তো বলেছিলেন আসবেন না। যে কাজের জন্য থাকবো ভেবেছিলাম সেটা হয়ে গিয়েছে, তাই এসে গেলাম। ভালো সাজগোজ না করে নিরামিষ লাগে, লজ্জা পেও না, আমি তোমাকে এসব নিয়ে কিছু বলবো না। তে জাংকুকের কথায় মাথা নাড়িয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। যে লজ্জাজনক কষ্টে খেয়েছে তা বলার বাহিরে। আর কি এখানে থাকা যায়? এই সাজসজ্জা ত্যাগ করতে হবে। সাদা সব মিঠে গেছে আচ্ছা মতো। তে উঠে যেতে নিলে জাংকুক প্রশ্ন করে, চলে যাচ্ছ কেন? এগুলো চেঞ্জ করে আসি। চেঞ্জ করবে কেন? তোমাকে তো ভালো লাগছে। সুন্দর লাগছে বলে সারা রাত এখানে বসে থাকবো নাকি? এই সাজে বসে থাকতে তো পারি না। না একটু বসো, তোমাকে দেখতে ভালো লাগছে, আর একটু দেখতে চাই। কেন আপনি আমার দিকে তাকাবেন? লজ্জা নেই? যাকে বউ মানে না তার দিকে তাকাবেন? জাংকুকের ফুরফুরে মেজাজটা বিগড়ে দেওয়ার জন্য তের এই কথাটাই যথেষ্ট। তোমার কি ঘাড় তারা মেরে অভ্যাস? এত উল্টো উত্তর দিচ্ছ কেন? সেজেছ তো আমার জন্য, তো আমি দেখবে না? এই কথা শুনে তেরও খুব রাগ হয়। আপনার জন্য সাজবে মানে? আপনি বাড়ি আসবেন না বলে আমি সেজেছি। আপনি কে শুনি যে আপনার জন্য আমার সাজতে হবে? জাংকুক তে কেমন রেগে যেতে দেখে নিজেকে শান্ত করে ঠান্ডা গলায় বলে ওঠে, তে তুমি কি ভুলে যাচ্ছ আমাদের বিয়ে হয়েছে? বিষয়টি অনাকাঙ্ক্ষিত হয় আমার জন্য মেনে নেওয়া পসিবল ছিল না, তাও আমি মানতে চেষ্টা করছি। আর তুমি বলছো আমি কে? আমি কে মানে আমি তোমার মহরম। আর এমন প্রশ্ন আর কখনো করলে বুঝবে আমি কে আর আমার কি করার আছে। এমন ধমকি দিয়ে জাংকুক ওয়াশরুমের দিকে যেতে থাকে। তবে ওয়াশরুমের দরজার সামনে এসে আবার তের দিকে ফিরে বলে, খবরদার কিছু গা থেকে করবে না, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে দেখবো কি করার আছে। তে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো হঠাৎ? কেটে যায় পুরো 9টা দিন। সেদিন রাতটা কোনোভাবে পার হওয়ার পর জাংকুক সকাল সকাল সফরে বেরিয়ে পড়ে। বিভিন্ন জেলায় একান্তে ভ্রমণে সব বিষয়ে যথাযথ খোঁজখবর নেওয়া আর সব সংরক্ষণ সঠিক হিসেবে মাপার কাজ শেষে আজ 9 দিন পর জাংকুক বাড়ি ফিরে। কুয়েতে এখন রাত 10টা বাজে। জাংকুক বাড়ি ফিরেছে সেই 8টায়, অথচ তের দেখা সে এখনো পাচ্ছে না। এই 9টা দিন তের খোঁজখবর নেওয়াটাও তার জন্য বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। নিজের কাছে তের কোনো ফোন নাম্বার নেই। কাজের ফাঁকে যখন একটু অবসর পায় তের বিডি কন্টেক্সটের আইডিতে মেসেজ দিয়েছে সে অনেক, অথচ দেশে সব দেখেও না, হয়তো মেসেজ রিকোয়েস্ট চেক করে না মেয়েটা। অন্য কারো কাছে তের নাম্বার চাইতে গিয়েও জাংকুক থমকে যায়। নিজের স্ত্রীর নাম্বার নিজের কাছে নেই, বিষয়টা অন্যদের কাছে বড্ড হাস্যকর হয়ে দাঁড়াবে যে, তাই আর চাওয়া হয়ে ওঠে না। জাংকুকের এখন প্রচন্ড রাগ হচ্ছে। মেয়েটা ঘরে আসবে কখন, আসছে না কেন? সেই 8টায় সে বাড়ি ফিরেছে, অথচ একটা বারের জন্য মেয়েটা ঘরে আসে না। এসে তো অন্তত জিজ্ঞাসা করতে পারে কেমন আছেন, কি করছেন। না, এসব করতে হবে না। এসব হয়তো একটু অতিরিক্ত হয়ে যায়, কিন্তু একটাবার তো চোখের দেখাও দেখা যেতে পারে।
অন্যদিকে রান্না করতে করতে তের অবস্থা একেবারে কাহিল। জাঙ্কুক আসবে এই অজুহাত দেখিয়ে তার চাষি শাশুড়ি রাতের রান্নার সমস্ত ভার তার উপরে ছেড়ে দেন। এক হাতে রান্না করে, সবাইকে খাবার পরিবেশন করে, নিজে খেয়ে সব গুছিয়ে তবে সে এখন ক্লান্ত পায়ে রুমের উদ্দেশ্যে রওনা হয়। জাঙ্কুকের সাথে খাবার টেবিলে তার একবারই দেখা হয়েছে, শুধু এক পলক চোখাচোখি হয়েছে দুজনের, আর কিছুই না। জাঙ্কুক এলে আসুক না এলে নেই তাতে তের কি। এই 9টা দিনের মধ্যে একটা মিনিটের জন্য তো জাঙ্কুক তার খবর নেয়নি, অবশ্য নেওয়ার কথাও না, কারণ সে তো তাকে স্ত্রী হিসেবে মানেই না। তাহলে কিসের টানে খবর নেবে? মনের ভেতরে এমন অভিমানী ধারণা বুনতে বুনতেই ঘরে প্রবেশ করতে ঘরে পা রাখতেই সে থমকে দাঁড়ায়। দেখে জাঙ্কুক বেডে হেলান দিয়ে 2 হাতে বুকে ভাঁজ করে শুয়ে আছে, তার তীক্ষ্ণ চোখ দুটো তীর পানি স্থির। জাঙ্কুকের এমন স্থির দৃষ্টি দেখে তে অস্বস্তিতে দুটো চোখ নামিয়ে নেয়। তেকে চোখ নামিয়ে নিতে দেখে জাঙ্কুক হঠাৎ ধরপড় করে উঠে দাঁড়ায়। হন হন করে এগিয়ে এসে সোজা তের সামনে দাঁড়ায়, একটু মেকি হেসে খোঁচা মেরে বলে, স্বামী কোথাও থেকে আসলে তার সাথে 2 ঘন্টা পর দেখা করতে হয়, তাই না? আদব কাদার কোনো কিছু আছে তোমার মধ্যে? তে জাঙ্কুকের এমন কথা তেলে বেগুনে জ্বলে ওঠে। যে স্বামী স্ত্রীকে রেখে বিয়ের 2 দিন পর পরই সফরে চলে যায়, তার আদবটা কোথায়? জাঙ্কুক আগে থেকে জানতো এমন প্রশ্নের সম্মুখীন হবে, তাই নিজের পকেট থেকে ফোন বের করে বিডি কন্ট্যাক্টে যে মেসেজগুলো দিয়েছিল সেগুলো তের সামনে তুলে ধরে। তোমার নাম্বার ছিল না আমার কাছে, আর কার কাছে খুঁজেও নেই, কারণ একটা হাস্যকর বিষয় যে হাজব্যান্ডের কাছে ওয়াইফের নাম্বার নেই, তাই সেখানে অনেকগুলো মেসেজ দিয়েছি, কিন্তু তুমি তো সিনই করোনি। তো এইসব দেখে যাওয়া দেখে একবার টাকার মনে মনে ভাবে এই লোককে তো ছাড়ার সুযোগ নেই। কাঠিতে কাঠিতে নিজেকে নির্দোষ প্রুফ করে। জাঙ্কুক ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে তেকে এবার বলে ওঠে, আমি তো আমার প্রবলেম বললাম, এবার তুমি তোমারটা ক্লিয়ার করো। তে এটা শুনে দীর্ঘ শ্বাস ছেড়ে জাঙ্কুকের চোখের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি তো আমায় একটু হলেও মর্যাদা দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার পরিবার তো আমার সাথে আগের মতোই আচরণ করে। কেন এলাম না জানতে চান? 7টা থেকে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত, সবকিছু এক হাতে করতে হয়েছে। কাজের লোক যে 2জন ছিল তারাও ছুটিতে, খাবার পরিবেশন করা, প্লেট বাটি এটা সেটা সব করতে হলো। এখন বলুন কিভাবে বের হই? এগুলো শুনে জাঙ্কুকের কপালে রব ফুলে ওঠে। এগুলো তো তার মা চাচি ইচ্ছে করে করিয়েছেন, সে বিয়ে করে বউ নিয়ে এসেছে, কোনো চাকরি নেয়। জাঙ্কুক সামনে এগিয়ে যেতে যেতে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি জিজ্ঞাসা করে আসি যে বউ নিয়ে এসেছি, চাকরি নিয়ে আসেনি, যে ওরা এমন বিহেভ করবে। সবাই একসাথেও তো কাজ করতে পারতো। জাঙ্কুকের রাগ দেখে তে বুক ধরফর শুরু করে। এই বেটা রেগে গেলে না জানে আবার কি করে, তাই জাঙ্কুকের পথ আটকে দাঁড়িয়ে তে বলে ওঠে, না না জিজ্ঞাসা করতে হবে না, এই মাঝরাত এসব নিয়ে কথা বলতে হবে না, সকাল বলবেন বললে। আর মেয়েদের এভাবে একটু মানিয়ে নিতে হয়, এসব কিচ্ছু না, সমাজের রীতি এটা, সমাজের রীতি আমি পাল্টে দিচ্ছি। তুমি কি দেখোনি আমি কিভাবে বিশৃঙ্খল সমাজের এই দেশকে 3 বছরে কতটা শৃঙ্খলায় নিয়ে এসেছি? এগুলো তো অন্যায়। ঘরের বউ বলে তার সব কাজ করতে হবে, এটা তো জুলুম। আর এই জুলুম আমার নিজের উপর হচ্ছে, তোমার উপর হওয়া মানে তো আমার উপর হওয়া। এগুলো এখন বললে ওনারা আমাকে দোষারোপ করবেন। সবার মন মানসিকতা এক নয় জাঙ্কুক। জাঙ্কুক চোখ নামিয়ে তের চোখের দিকে তাকিয়ে থাকে। দুজনের হৃদয়ে কাঁপন তৈরি হয়ে গিয়েছে। এই কাপড় এতটা কাছাকাছি কারোই কাম্য ছিল না। জাঙ্কুক নিজের অজান্তে নিজের হাত দিয়ে তের চোখে মুখে আশ্রে পড়া ছোট ছোট চুলগুলো তের কানের পাশে গুঁজে দেয়। তুমি অনেক সুন্দর তে, তোমাকে দেখলে আমার ভিতরে আমি অন্য কিছু অনুভব করি, ভীষণ মায়া হয় তোমার উপর। এমন কথা শুনে তে শখ খেয়ে দাঁড়িয়ে থাকে। ছি ছি, কি লজ্জা, এই লোককে তার প্রশংসা করছে। তে জাঙ্কুকের কাছ থেকে সরে যেতে যেতে বলে ওঠে, আপনি যান, গিয়ে ঘুমান, যা হবে সকালে দেখা যাবে, আমি ফ্রেশ হয়ে নিই। এটা বলি তে দ্রুত আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা গাঢ় সবুজ রঙের কুর্তি আর সাদা পায়জামা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ভালোভাবে গোসল সেরে তে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জাঙ্কুক ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তেরই অপেক্ষা করছে। তে ওনা আনেনি, মনে করেছিল জাঙ্কুক যেহেতু ঘুমিয়ে যাবে তাহলে ওনার রুমে গিয়ে পড়বে। তে চুল মোছার টাওয়ালটা বুকে টেনে ধরতে ধরতে ভুরু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন, ঘুমাবেন না? জাঙ্কুক যেন তের মধ্যে হারিয়ে গেছে। তেকে এতটা স্নিগ্ধ লাগছে, সে অপলক নয়নে তের দিকে তাকিয়ে রইল। তারপর হুট করে তের কোমর পেঁচিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। তে ছটফটিয়ে ওঠে, একই করছেন? জাঙ্কুক তের থেকে টাওয়ালটা নিতে নিতে তের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, আমরা না হয় আজ থেকে প্রপারভাবে স্বামী স্ত্রী হলাম। আমি দুঃখিত বাসরাতে তোমাকে প্রাপ্য সম্মান না দেওয়ার জন্য, আমি দুঃখিত তোমার সাথে বাজে আচরণ করার জন্য। তের গা শিউরে ওঠে। জাঙ্কুকের এমন কথা শুনে লজ্জায় কান গরম হয়ে গিয়েছে। সে নিচু স্বরে শোধায়,
আজ থাক না, কাল না হয়। বাকি কথা বলার আগে জাঙ্কুক তার মুখ নামিয়ে আনে তের বিবাদেশে একটু না ঘষে তের গালে চুমু এঁকে দিতে দিতে বলে, সবের কাজে গাফেলতির কি প্রয়োজন? আজ তুমি অনুমতি দিলে কয়েক বস্তা সব লুটে নিতে পারি। হায়াত মমতার কথা তো বলা যায় না। তে লজ্জায় আরো আড়ষ্ট হয়ে যায়। সে জাঙ্কুকের কাঁধ শক্ত করে চেপে ধরে। জাঙ্কুক তের সাহেব বুঝতে পেরে সে তের অধৈর্যটা নিজের দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে তের কপালে টুক করে ভালোবাসার বর্ষ এঁকে দিয়ে তাকে কোলে তুলে নেয়। তেকে বিছানা শুয়ে দিয়ে তের কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, বেশি কষ্ট হলে একটু ম্যানেজ করে নিও, আমি মনে হয় না নিজেকে সামলাতে সক্ষম হব। তে লজ্জায় বিছানার চাদর খামচে ধরে। জাঙ্কুক তের বক্ষ দেশ থেকে কাপড় সরিয়ে নেয়। তে সারা দেশ জুড়ে নিজের রাজত্ব চালায়। তেও নিজেকে সঁপে দেয় জাঙ্কুকের কাছে। রাত সময় তখন 3:30টার কাছাকাছি। জাঙ্কুকের উদম বুকে বিড়াল ছাড়ার ন্যায় ঘুমিয়েছে তে। দুজনই বেশ ক্লান্ত। এই একটু আগে ঘুমিয়ে দেশে তলিয়েছে। জাঙ্কুক তো বলেছিল আজ ঘুমানোর প্রয়োজন নেই, একেবারে তাহাজ্জুদ ফরজ পরে ঘুমাবে। তে না পেরে রাত দেখিয়ে ঘুমিয়েছে জাঙ্কুককে নিয়ে। জাঙ্কুকের ঘুম ভেঙে যায় অ্যালার্মের শব্দে। কোনো মাথায় হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে দেয় জাঙ্কুক। তেকে নিজের বুক থেকে সরিয়ে সে তাহাজ্জুদ শেষ করে ফজরের নামাজ পড়তে চলে যায়। তে প্রচন্ড জ্বরে রীতিমতো কাঁপছে। বিছানা ছেড়ে ওঠার মতো শক্তিটুকু তার নেই। জাঙ্কুক ফজর সেরে এসে দ্রুত বিছানায় উঠে পড়ে। তারপর তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তে, একটু ঘুমানোর চেষ্টা করো, শরীরটা খারাপ, একটু কষ্ট করে সহ্য করে নাও। আজ প্রথম ছিল, তাই তোমার এমনটা হচ্ছে। সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তে জ্বরের ঘরে জাঙ্কুকের গলায় মুখ গুঁজে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে ওঠে, আপনিও ঘুমিয়ে পড়ুন। এখন সকাল 7টা বাজতে চললো। তের জামার ভেতর মুখ গুঁজে জাঙ্কুক ঘুমে আচ্ছন্ন। প্রথমে তেকে নিজের বুকে জড়িয়ে ঘুমালো, পরক্ষণে সে তার প্রিয়তমার বুকে চলে যায়। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দে তের ঘুম ভেঙে যায়। সে জাঙ্কুককে নিজের উপর থেকে সরানোর জন্য হালকা ধাক্কা দিয়ে ঘুম জানো গলায় বলে, উঠুন না, কে ডাকছে, একটু কষ্ট করে দেখুন তো। জাঙ্কুক চরম বিরক্তি নিয়ে উঠে চোখ কষ্টাতে কষ্টাতে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুঁটিয়ে দেখতে পায় তার মাকে। জিন বলে ওঠে, তোদের ঘুম থেকে উঠতে এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আর তেকে বল কিচেনে আসতে। মায়ের কথা শুনে জাঙ্কুকের গত রাতের তের কথাগুলো মনে পড়ে যায়। জাঙ্কুকের মন জিজ্ঞাসা করতে চাইছে তে কেন সব করবে, তবে জাঙ্কুক এটা না করে শান্ত গলায় বলে, তে আজ কিছু করতে পারবে না মা। ও রাত থেকে হাড় কাঁপানো জ্বর, জ্বরের ঘরে ও হাঁটতেও পারছে না। এই কথা শুনে জিনের কপালে ভাঁজ করে। হঠাৎ জ্বর এলো কেন? দেখি তো সর, দেখি কি হয়েছে ওর। এই বলে তিনি জাঙ্কুককে এক পাশে সরিয়ে তড়িঘড়ি করে রুমের ভিতরে ঢুকে পড়েন। এদিকে তেই বিছানা এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। জ্বরের ক্লান্তি আর ঘুমের ঘরে তার চোখের পাতা আঠার মতো লেগে আছে। জিন বিছানার কাছে এগিয়ে গিয়ে তীর দিকে ঝুঁকে জ্বর দেখার জন্য তার কপালে ও গলায় হাত ছোঁয়। তীর মনে হয় এটা বুঝে জাঙ্কুক তাকে বিরক্ত করার জন্য করছে, তাই ঘুমের ঘরে সে বিরক্ত হয়ে বলে ওঠে, এই নির্লজ্জ প্রেসিডেন্ট, বারবার আপনি আমাকে কেন স্পর্শ করছেন? একটু ঘুমাতে দিন না। কাল সারাটা রাত তো আপনাকে দিলাম, অন্তত সকালটা আমাকে দিন। কথাটা বলতে বলতে তে চোখ খুলে আর খুলে দেখতে পায় তার শাশুড়ি মাকে। জিনকে দেখা মাত্রই তে এক লাফে বিছানায় উঠে বসে। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। ছি, কি থেকে কি বলে ফেললো। তের মুখে আমার সর্বনাশা কথা শুনে জাঙ্কুক মনে মনে জপ করতে থাকে। কোনো মতে নিজের ইজ্জত বাঁচাতে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মায়ের সামনে এমন একটা পরিস্থিতির শিকার হয়ে সে নিজেও ভীষণ সংকোচে পড়ে। এইদিকে জিন পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য বলে ওঠে, তোরা ফ্রেশ হয়ে নিচে। এইটুকু বলে তিনি প্রায় ছুটন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। জিন বেরিয়ে যেতে ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকায়। এই বুঝে একটা ধমক খেতে হবে তাকে, কিন্তু না, জাঙ্কুক থেকে ধমকায় না, বরং ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি ফুটিয়ে সে বলে ওঠে, দুর্ঘটনা তো যা ঘটার ঘটিয়ে ফেলেছো, এখন আর কি করবে? যাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও। জাঙ্কুকের এমন শান্ত আচরণে তের মনের ভিতরে জমে থাকা সংকটটুকু কেটে গিয়ে অদ্ভুত এক স্বস্তি নেমে আসে। জাঙ্কুকের কথার মতো ফ্রেশ হওয়ার জন্য গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে সে বিছানা থেকে নামতে উদ্যত হয়, কিন্তু তার আগে জাঙ্কুক এগিয়ে এসে আলতো করে তার হাতটা টেনে ধরে দাঁড় করায়। তারপর অনায়াসে তাকে পাজা গলে করে তুলে নেয়। তেজ চোখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, এখন তো ঠিক মতো হাঁটতে পারবে না, তাই করে নিলাম। জাঙ্কুকের এমন কথা তেরে গাল দুটো লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঠোঁটের কোণে লাজুক হাসি। অতবার ফ্রেশ হওয়ার পর জাঙ্কুক খাবার ট্রে হাতে নিয়ে ঘরে ফিরে আসে। পরম মমতা নিয়ে হাতে থেকে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক প্লেটগুলো বেসিনে রেখে আবার রুমে আসে। নিঃশব্দে দরজাটা সিটকানি লাগিয়ে দেয়। তুই ফুরুকসকে বলে উঠি, দরজা লাগালেন কেন?
আজ বাইরে যাবেন না আপনি? জাঙ্কুক ঠোঁটে এক চিরুটে দুষ্ট হাসি ঝুলিয়ে বিছানায় উঠে বসে। তীর একদম পাশ ঘেঁষে বসতে বসতে বলে, এই যে সকাল থেকে তোমার এত খাতির যত্ন করলাম, তার একটা সুন্দর হাদিয়া কি আমার প্রাপ্য নয়? জাঙ্কুকের চোখের ভাষার মতিগতি দেখে তীর বুঝতে বাকি থাকে না যে এই লোক আবারও তার সঙ্গ চাইছে। তীর তড়িঘড়ি করে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করতে করতে বলে, না না একদম না, এসব হবে না, জ্বর আরো বেড়ে যাবে আমার, যা হওয়ার সব কাল হবে, আজ আর কোনো কথা নয়। এই কথা বলে তে আর একটু শুয়ে যেতে নিলে জাঙ্কুক ছো মেয়ে তাকে টেনে নিয়ে বালিশের উপর শুয়ে দেয়। তের মুখের উপর ঝুঁকে এসে ফিসফিস করে বলে, জ্বর কমে যাবে, সত্যি বলছি, বেশি কিছু করব না। আমি তো জানতাম আপনি ভীষণ লাজুক, কিন্তু আপনি যে এতটা নির্লজ্জ তা তো আজ হায় হায় টের পাচ্ছি। লজ্জা কি আর সব জায়গায় দেখাতে হয়? কথাটা বলি জাঙ্কুক তের গা থেকে অন্যটা সরিয়ে নেয়। তে চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জাঙ্কুককে থামানোর মতো সাধ্য তার নেই, আর সত্যি বলতে তারও ইচ্ছে নেই। প্রথমে কিছুটা আপত্তি করলো, তে ধীরে ধীরে নিজেকে জাঙ্কুকের কাছে সঁপে দেয়। সেদিনের পর থেকে 15টা দিন পেরিয়ে গেছে। জাঙ্কুকের সাথে তে দাম্পত্য জীবন এক সুন্দর স্বপ্নের মতো কাটছে। তে ভীষণ খুশি জাঙ্কুককে নিয়ে, তার মনে কোনো আক্ষেপ নেই। তে ওয়াশরুম থেকে বেরিয়ে কেবল আয়নার সামনে দাঁড়ালো। জাঙ্কুক এতক্ষণ বারান্দায় ছিল। তের উপস্থিতি টের পেয়ে সে ভিতরে এসে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। তের ঘাড়ে মুখ ঘষে আদুরে গলায় জানতে চায়, কি হয়েছে রে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? এই তো নিচে যাব, রান্নার কাজ আছে, আপনি আমাকে একটু ছাড়ুন এখন। জাঙ্কুক তের ঘাড়ে আলতো করে চুমু এঁকে দিয়ে বলে, এত ছটফট কেন করছো আজ? সারাদিন পর ঘরে এলাম, একটু তো সময় আমার প্রাপ্য, তাই না? তে এবার প্রায় জোর করে জাঙ্কুকের অলিগন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আপনি বসুন, আমি আসছি। কথাগুলো বলে তে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক তেরে চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। রাত 10টা নাগাদ রান্না করার অজুহাতে আগে জাঙ্কুকের কাছ থেকে সরে গেল। এখন তো ঘুমানোর সময়, ঘুমাতে হবে জাঙ্কুকের সাথেই। তে পায়ে এসে আলতো করে বিছানায় শুয়ে পড়লো। জাঙ্কুক তার পাশে আশ্রয় হয়ে বসে কিছু ফাইল ঘাটাঘাটি করছে। জাঙ্কুক ফাইলগুলো ঠিক মতো দেখে তারপর সেগুলো সাইডে রেখে দেয়। সে নিজেও কাঁথার ভিতরে ঢুকে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। তের কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে, তে কেউ কিছু তোমায় বলেছে? তে নিঃশব্দে কাছে, গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। ঢোক গিলে গলা পরিষ্কার করে ফিসফিসিয়ে বলে, না তো, কে কি বলবে? জাঙ্কুক তেকে আর শক্ত করে নিজের কাছে টেনে নেয়। তার কাঁধে আলতো করে নিজের অধরে স্পর্শ দিয়ে বলে ওঠে, তাহলে এমন এড়িয়ে চলছো কেন? কই এড়িয়ে চলেছি, আমি তো আপনার পাশেই আছি। এই কথা শুনে জাঙ্কুক তের জামা সরিয়ে তার উন্মুক্ত ওদরে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলাম তোমার সময় দেব বলে। গত 3 দিন তোমার একদমই সময় দিতে পারিনি, কিন্তু তুমি আমার আশেপাশে এলে না। একবার এলেও কাজের অজুহাত দিয়ে চলে গেলে। আমার কি কোনো ভুল হয়েছে? আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? না না, আমি আপনার উপর নারাজ নই। আমি ভেবেছি আপনি হয়তো ঘরে বসে কাজ করবেন, আপনার যখন সময় হবে তখনই আমাকে সময় দিবেন। তের কথা জাঙ্কুক কিছুটা শান্ত হয়। জাঙ্কুক তের কপাল নিজের ভালোবাসা বয়সীকে দিয়ে বলে, একটু কাছে আসি। আপনি তো আমাকে ভালোবাসেন না জাঙ্কুক? এমন কথা শুনে জাঙ্কুকের বুকটা ধপ করে ওঠে। সে ভালোবাসে না তেকে, হঠাৎ এমন প্রশ্নতে কেন করছে? তবে কি তে এজন্যই তার উপর নারাজ? তাদের বিয়ে হয়েছে বেশ অনেকদিন কেটে গেছে, কিন্তু জাঙ্কুক এখনো ভালোবাসার কথা তেকে বলেনি। তবে কি তে এজন্যই তার কাছে আসছিল না? জাঙ্কুক বুঝতে পারে তের এমন আচরণের কারণ। সে তের দু গালে হাত দিয়ে তের কপালে আর একবার নিজের ভালোবাসার বয়সীকে দিয়ে বলে ওঠে, তে তুমি কি আমাকে বিশ্বাস করো? তে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেয়। জাঙ্কুক তের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, আই লাভ ইউ তে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সময়ের সাথে সাথে কখন যে আমার মন অনুভূতি পাল্টে গেছে আমি নিজেও জানি না। কখন যে তোমার মায়ে আটকে গেছি আমি সেটাও বলতে পারবো না। হয়তো ভালোবাসা এমনই হয়। এতক্ষণে তে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তাদের মাঝে সম্পর্কে এতটা দিন কেটে গেল, অথচ জাঙ্কুক মুখ থেকে একটিবারও স্বীকার করেনি সে তেকে ভালোবাসে। তবে আজকে জাঙ্কুকের মনোভাব বুঝতে পেরে বুকে প্রশান্তি নেমে আসে। তের ভাবনার মাঝে জাঙ্কুক আবার বলে উঠল, তে তুমিও তো আমাকে ভালোবাসো? তে এবারও মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। সেও জাঙ্কুককে ভালোবাসে, গভীরভাবে ভালোবেসে ফেলেছে এই মানুষটাকে। সে ভাবেনি তার বিবাহিত জীবনটা এত সুন্দর হবে। জাঙ্কুক মুচকি হেসে তের গালে চুমু খেয়ে বলে ওঠে, শুক্রিয়া ম্যাডাম, এবার তাহলে নিজের বউকে মন মতো আদর করতে পারি। বলে সে তের গলা থেকে অন্যটা সরিয়ে নেয়। ধীরে ধীরে বিলীন হতে থাকে তের মাঝে। তেও সায় জানাতে থাকে জাঙ্কুকের সাথে।
সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে। এক সময় জিনও তার ভুল বুঝতে পারে, তেও নিজেকে সংসারের সাথে মানিয়ে নিতে থাকে। আর এই গল্পের সমাপ্তি এখানে। যাক, তে আর জাঙ্কুকের ভালোবাসা পূর্ণতা পেল। গল্পটা আরেকটু বড় হলো, আমি ছোট করে দিয়েছি।